হট করে দেখছি আমার ফোনে ওর ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল। আমার মনটা খুব ডাকছিল যে কিছু তো হয়েছে, ও তো কোনোদিন আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে না। ওই পার থেকে আমাকে ট্রাফিক গার্ড বলছে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি 4 নকে চলে আসুন। ও বিধাননগরের রাস্তা না ধরে ও ভিআইপি রোডটা ধরে নিয়েছে। ভিআইপি রোডের বাগুইহাটি ব্রিজ থেকে নেমেছে, হালদিরাম ক্রসিং যেখানে আছে ওইখানে গিয়ে সিগন্যালে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে। সিগন্যালটা যখন ইয়েলো ছিল তখন বলছে যে এই গাড়িটাও মানে যে 4 চাকার সাথেও ধাক্কা হয়েছে সেই গাড়িটাও বেরোতে চাইছিল, এও বেরোতে চাইছিল। ও সোজা গিয়ে ডাইরেক্ট ওর ব্রেন হ্যামারেজ তো হয়েছেই, কিন্তু বুঝতে পারছি না যে কতটা হয়েছে। ইমিডিয়েট ওকে ভালো কোনো নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে। এই সে প্রত্যেকটা মানুষের আশা নিজের সন্তান পাওয়া। আমিও তো একটা সন্তানের মা, আমি কি করে চাইবো অন্য একটা সন্তান, অন্য একটা মায়ের সন্তানকে বলো চলে যা, মেরে ফেলি? হয় না দিদি এগুলো। আমি যদি করছি, যদি কেউ বলে যে হ্যাঁ আমি টাকার লোভে করছি, হ্যাঁ আমি টাকার লোভে করছি। আমার টাকার লোভটাও অনেক, টাকাটা প্রয়োজন, খুব প্রয়োজন আমার। আমি খালি দিনরাত ছুটে বেড়াচ্ছি, জমি জমা সোনা দানা সব কিছু বেচে দিনরাত খালি ছুটে বেড়াচ্ছি এই কারণে যাতে আমি আমার পরিবারটাকে, আমার বাচ্চাটাকে ভালো ভবিষ্যৎ দিতে পারি, তার বাবাকে কাছে এনে দিতে পারি। ওই যে সুন্দরভাবে হেসে আমার জীবাসনা বলে ডাকতো, সেই রকম জীবাসনা বলে আবার ডাকুক, ছেলেটা শুনুক তার বাবার গলা। যে আজকের ডেটে দাঁড়িয়ে আমি একটা সাধারণ ঘরের মেয়ে, আমি কি ভাবতে পেরেছি যে লোকজন আমার পাশে এরকমভাবে দাঁড়াবে? কোনোদিনও ভাবিনি, কিন্তু যখন দাঁড়িয়েছে আমি জোরটাও তাদের থেকেই পেয়েছি। তারা আমাকে সাহস দিয়েছে, দিদি তুমি লড়ে যাও, তুমি এগিয়ে যাও, আমরা আছি, কে কী বলছে আমরা দেখে নেবো। আর সোমার এই বিশ্বাস, সোমার ভালোবাসা ফিরে আসুক। আপনারও একটু সাহায্যের প্রয়োজন, আমরা আমাদের কমেন্ট সেকশনে পিন কমেন্টে দিয়ে দেবো সোমার অ্যাকাউন্ট ডিটেলস। আপনারা প্লিজ যতটুকু পারবেন সাহায্য করবেন, এটা আমার অনুরোধ, এটা আমার কথার পক্ষ থেকে অনুরোধ। আচ্ছা, ভালোবাসা মানে কি শুধু ঘুরতে যাওয়া, ছবি তোলা, নাকি সারা জীবন একসাথে হাত ধরে জীবন কাটানো? সোমাশীল সোমা প্রতিদিন সূর্যোদয়ের সাথে নতুন করে লড়াই করে চলেছে নিজের সঙ্গীকে ফিরিয়ে আনার জন্য। একদিকে হাসপাতালে আইসিইউতে স্বামী, অন্যদিকে বাড়িতে সন্তান, মাঝখানে সোমা একজন স্ত্রী, একজন মা, যার কাছে হাল ছেড়ে দেওয়ার কোনো বিকল্প নেই। লড়াই করে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে সোমা, এবং মানুষটা, অপরপক্ষের মানুষটা কথা বলতে পারে না, চোখের ভাষাও অস্পষ্ট হয়েছে প্রায়, তবুও সোমা বলে চলেছে আমি আছি, তুমি ফিরে এসো। আজ সেই সোমাকে আমি পেয়েছি। সোমাকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ রেসপেক্ট করি। বলো কেমন আছো? এই চলছে দিদি, যেমন থাকা যায়। তুমি হসপিটাল থেকে এসেছো? ডাইরেক্ট হসপিটাল থেকে, ভীষণ ক্লান্ত। ছেলের কাছে যেতে হবে, ছেলেটার জ্বর হয়েছে, তো একটু চাপে আছি। প্রতিদিন এই যে যাতায়াত, এই যে এত টানাপোড়েন, ক্লান্ত লাগে না? লাগে তো বটে, কিন্তু উপায় তো নেই। এখন বাড়ির মাথা, বাড়ির পিলার এখন আমি। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা দুজনেই খুব অসুস্থ। শ্বশুরমশাইয়েরও লিভার সিরোসিস ধরা পড়েছে, তো জানি না তাকে আমি কতদিন বাঁচাতে পারবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার শাশুড়ি মারও মেজর কিছু কিছু প্রবলেম দেখা দিয়েছে, হাই সুগার, নি রিপ্লেসমেন্টের কথা। তো এইখানেরও একটা হিউজ প্রেশার, অপারেশনের প্রেশার। প্লাস আমার হাজব্যান্ড এখানে এরকমভাবে আছেন 8 মাস ধরে, ছোট সন্তান, একটু তো প্রেশার রয়েছে দিদি, কিন্তু চলছে। সোমা ক্যামেরার সামনে একটু ফিট হয়ে বসেছে, কিন্তু একদম এসেছিল বিধ্বস্ত অবস্থায়। সোমা, প্রতিদিন এই যে তোমার জার্নি, তুমি অলরেডি ক্লান্ত, অলরেডি তোমার কষ্ট দুঃখ অনেক আছে, তা সত্ত্বেও তুমি হাসি মুখে আছো। আজকে একটু তোমার ভালো স্মৃতির কথা শুনি, সার্বত্রিকের সঙ্গে পরিচয়, ভালোবাসা, সেই গল্পগুলো একটু শুনি। সার্বত্রিকের সঙ্গে পরিচয় আমার কলেজ লাইফ থেকে, 2016 থেকে ওর সাথে আমার প্রেম শুরু হয়। বন্ধুত্ব, গান বাজনা এসবের থেকে একটা ওই কলেজ লাইফে প্রেম প্রথম শুরু, একটা ফেস্টে দেখা, তারপর থেকেই বন্ধুত্বর পর থেকে
কখন যে সম্পর্কে দুজনে জড়িয়ে গেছি আমরা ভাবতে পারিনি। আচ্ছা, আস্তে আস্তে ওটাকে গ্রো করে একটা মানে জীবন সঙ্গী হবে, একসাথে দুজনে এক হাতে হাত রেখে এগোবো, সেটার জন্য অনেকটা প্রিপারেশন আমাদের নিতে হয়েছে। প্রায় 6 থেকে 7 বছর আমরা রিলেশনশিপে শুধু ছিলাম। তারপরে বাড়ির লোকের জানাজানি, ওর বাড়ি থেকে, যেহেতু আমরা ব্রাহ্মণ নই, আমি ব্রাহ্মণ ফ্যামিলির মেয়ে নই, তো ওদের বাড়িতে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু ওর মা, মানে আমার শাশুড়ি মা যিনি আছেন, ওনার সাপোর্টে যখন বলছেন আমার ছেলে যখন এর সাথে ভালো থাকতে চাইছে, তাহলে একেই আমার ঘরের লক্ষ্মী করে আনবো। আচ্ছা, সেই রকমভাবে মানে 2021-এ আমাদের বিয়ে হয় 5ই মার্চ। তো সম্পর্ক বলতে হ্যাঁ, আমরা ওই যে কিরকম হলো, ওই কাডেল বেবি যে সম্পর্ক ওরকম না, আমাদের চুলোচুলির সম্পর্ক। মানে আমার ওর কোনো একটা জিনিস আমার পছন্দ হলে, মানে সরি ভুল বললাম, যে আমার যদি কোনো একটা জিনিস পছন্দ হয় সেটাও নাও পছন্দ হতে পারে, তখন লেগে যায় কোনো ঝামেলা। আচ্ছা, হ্যাঁ, মানে খুব মজা ঠাট্টা ইয়ার্কি রাগারাগি নিয়ে আমাদের সম্পর্ক ভালোবাসার থেকে বন্ধুত্বের অনেক বেশি। ওই জন্য আমি ওকে আমার ভালোবাসার মানুষ বা আমার স্বামীর থেকে বেশি মনে করি আমার কাছের বন্ধুটা। এই বন্ধুটা হারিয়ে গেলে আমি কিছু পাবো না, আমি তার জন্য লড়ে যাচ্ছি, আর লড়তে আমাকে হবেই। বন্ধুকে ফিরিয়ে আনার লড়াই। বন্ধুকে ফিরিয়ে আনার লড়াই। বন্ধুর সাথে কবে লাস্ট কথা হয়েছিল? 12ই অক্টোবর। সে কথা বলেছিল? কথা বলেছিল বলতে সেই দিনই আমাদের প্রোগ্রামটা ছিল। আমরা মানে একটু বলি এই জায়গাটায় যে ওর অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়, অনেকেই জানতে চাইছেন। তো ওর অ্যাক্সিডেন্টটা হয় আমাদের আমরা একটা রাইডিং কমিউনিটি গ্রুপের সাথে জড়িত ছিলাম, এখনও আছি, আরসিবি বলে সেই গ্রুপটার নাম, রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল। ওইখানে একটা প্রত্যেক বছরই সম্মেলনীর আয়োজন করা হয়, নানা রকম প্রোগ্রামস হয়। তো ওখানে বিজয়া সম্মেলনীতে আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, তো ক্লাইমেটের চেঞ্জের জন্য আমি ছেলেটাকে আর বার করিনি। আমি বলেছি যে আমি একটু পরে যাব, আমি 4 চাকায় যাবো, শাড়ি টাড়ি পরে যাবো বলে আমি 4 চাকায় যাবো, আমি পরে যাবো। ও বললো ঠিক আছে। ও যেহেতু ওই কোর টিম মেম্বারের অ্যাডমিনশিপে রয়েছে, ওর অনেক কাজ ছিল, সকালবেলায় ও বাইক নিয়ে বেরিয়ে গেছিলো, তাই মানে মোটামুটি 8টার সময় বেরিয়ে গেছে সকাল থেকে। আমরা এনজয় করলাম, সম্মেলনীতে সবার সাথে দেখা হলো। আমরা বাড়ি ফেরার সময় আসছি, তখন ওই ধরো 5:55-56 এইরকম টাইমে ও এক জায়গা থেকে হা করে হাসতে হাসতে বেরিয়েছি। মানে মোটামুটি 10-12টা মানে গাড়ি ছিল, বাইক ছিল আমাদের সাথে, সবাই এত ইয়ার্কি মারছি, সবাই হা করে একদম লাইন দিয়ে, যেমন র্যালি হয়, বাইক র্যালি আমাদের বেরিয়েছে। আমি ওই মানি স্কোয়ার অবধি পৌঁছেছি, হট করে দেখছি আমার ফোনে ওর ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল। আমি ভাবলাম যে ও তো কোনোদিন আমাকে হোয়াটসঅ্যাপ কল করে না, হঠাৎ করে হোয়াটসঅ্যাপ কল কেন। আমি আর তখন দেনান ফোন করিনি, দেখছি আরেকবার আবার হোয়াটসঅ্যাপে মিস কল। তার আগে তোমরা একসাথে বেরিয়েছো? ওখান থেকে বেরিয়ে ওর মতো বাইকে বেরিয়েছে, আমি 4 চাকায় বেরিয়েছো। জানি তো যে বাড়িই যাবো দুজনে। ফোনটা কখন এসেছে? তুমি তখন রাস্তায়? আমি তখন রাস্তায়, মানে ও হাফ রাস্তা পৌঁছেছে, আমিও হাফ রাস্তা পৌঁছেছি। ট্র্যাজেডিটা এখানে হয়ে গেছে যে যখন আমরা মানি স্কোয়ারে, তখন আমি দেখছি যে ওর বাইকটা আমার পেছনে নেই। আমার গাড়ির পেছনেই ছিল বাইকটা, কিন্তু তখন দেখছি যে ওর বাইকটা আমার পেছনে নেই। তো আমি ভেবেছি হয়তো আগে চালিয়ে বেরিয়ে গেছে, কিন্তু আমি এটা ভ্রূণাক্ষরেও ভাবিনি যে ও বিধাননগরের রাস্তা না ধরে ও ভিআইপি রোডটা ধরে নিয়েছে। আচ্ছা, ভিআইপি রোডের বাগুইহাটি ব্রিজ থেকে নেমেছে, হালদিরাম ক্রসিং যেখানে আছে ওইখানে গিয়ে সিগন্যালে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে। যখন ওই হোয়াটসঅ্যাপে আমার কাছে ফোন আসে, তখন আমি ঘুরিয়ে ফোন করি, সেকেন্ড টাইম যখন ফোন আসে ঘুরিয়ে ফোন করি। আমার মনটা খুব ডাকছিল যে কিছু তো হয়েছে, ও তো কোনোদিন আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে না। তখন ওই পার থেকে আমাকে ট্রাফিক গার্ড বলে যে আপনি কে হন? আমি বললাম আমি তো ওনার ওয়াইফ। ওই বলুন কি হয়েছে? বলছে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি 4 নকে চলে আসুন। আমি বললাম যে অ্যাক্সিডেন্ট স্যার, মেজর কি কিছু? বলছে আপনি চলে আসুন। আর কিছু ওনারা আমাকে জানায়নি। তো দেনান্দার মানি স্কোয়ার থেকে আমি বাইকটাকে 4 চাকাটাকে ঘুরিয়ে একদম ডাইরেক্ট 4 নকে পৌঁছাই, 4 নকে 4 নম্বর গেটে। 4 নম্বর গেটে যখন পৌঁছে দেখছি যে মোটামুটি অলরেডি আমাদের আরসিবি কমিউনিটির 20-25 জন ওখানে পৌঁছে গেছে, কারণ সবাই বাড়ির জন্যই বেরিয়েছিল, বাড়ি ফিরছে আমাদের ফেরতা পথ। তখন বাজে 7টা থেকে 7:30, মানে এর বেশি কিন্তু লেট হয়নি।
তখন ডাক্তারকে আমি যখন জিজ্ঞাসা করি, ডাক্তার তখন বলছে যে আমাদের এখানে ট্রিটমেন্টটা হবে না, ওকে বড় কোনো নার্সিংহোমে নিয়ে অ্যাডমিট করতে হবে। তো আমি তখন জিজ্ঞাসা করলাম, স্যার কি হয়েছে ওর, আপনি কি মানে কিছু বুঝতে পারছেন যে কোনো অসুবিধা, কীরকম কী কন্ডিশন? ততক্ষণে স্যার আমাকে জানালেন, ডক্টর স্যার আমাকে জানালেন যে ওর ব্রেন হ্যামারেজ তো হয়েছেই, কিন্তু বুঝতে পারছি না যে কতটা হয়েছে, ইমিডিয়েট ওকে ভালো কোনো নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে। তো তখনই আরসিবি যে কমিউনিটি গ্রুপটা বলছি, তারা প্রচুর হেল্প করেছে আমাকে। সেই টাইমে অ্যাম্বুলেন্স বুক করা, কোথায় কোন ডাক্তার দেখাতে হবে, কখন কোন জায়গায় নিয়ে, তো সমস্ত কিছু তারা করে দিয়েছে। মানে আমার তো দিক বিদিক শূন্য সেই টাইমে, আমি কিছু বুঝতে পারছি না। তারপরে যখন পুরো স্কুটিনি করে ওর বাইকটাকে আমি যখন আনতে যাই পুলিশ স্টেশন থেকে, তখন আমি জানতে পারি যে ও সিগন্যালটা যখন ইয়েলো ছিল, তখন বলছে যে এই গাড়িটাও, মানে যে 4 চাকার সাথেও ধাক্কা হয়েছে সেই গাড়িটাও বেরোতে চাইছিল, এও বেরোতে চাইছিল। ও সোজা গিয়ে ডাইরেক্ট, মানে বাইকে সংঘর্ষ? না না না, 4 চাকার সাথে বাইকে। আচ্ছা আচ্ছা, মানে ও বাইকে ছিল আর একটা 4 চাকার সাথে হয়েছে, আচ্ছা। মানে উবের গুলো যেগুলো সেই উবেরের সাথে হয়েছে। আর ওর ততক্ষণে যেটা আমি জানতে পারি যে ওর মাথার 3টে লেয়ার ড্যামেজ হয়ে গেছে। বাঁ দিকের মাথাটা ডান দিকে চেপে বসে যায়, মানে ব্রেনটা, মাথা মানে ব্রেনের অংশটা বসে যায়। আর আমাদের স্কালের ওপরে একটা ভেন থাকে, সেই ভেনটা ছিঁড়ে যায়, যেটা মানে কোনো বাইরে থেকে আঘাত না হলে সেটা মানে হয় না, এটা হয় না। তো বোঝাই যাচ্ছে যে মেজর কিছু একটা হয়েছে। আর ইন জেনারেলি ওই ভেনটা ছিঁড়ে গেলে মানুষ বাঁচে না। আমি ভগবানের কাছে অশেষ কৃপা, আমার জগন্নাথের কাছে অশেষ কৃপা যে মানুষটাকে আমি এখনো দেখছি, যে তখন দেখছি যে নাক থেকে চোখটা, ডান চোখটা বেরিয়ে এসছে, কান থেকে রক্ত বেরোচ্ছে, নাক থেকে রক্ত বেরোচ্ছে। ডক্টর এইটুকুনি আমাদের আশ্বাস দেন যে আমাদের কাছে কোনো এক্সপেকটেশন রাখবেন না, আমরা শুধু চেষ্টা করতে পারি। আচ্ছা। রাত্রির 12টার সময় ওকে ওটিতে ঢোকানো হয়, ভোর 5:30টার সময় ওকে ওটি থেকে বার করা হয়। মানে মোটামুটি 5.5-6 ঘন্টার একটা ওটি ওর চলেছে। তারপরে ডক্টর এসে বলেন যে আমরা এখন অবজারভেশনে রাখবো 72 ঘন্টা, খুব রিস্কে আছে। তো আমরা তো ওই অপারেশন দেখে তখন থাকতে দেবে না, আমি, আমার শ্বশুরমশাই, বাবা গেছে, কারণ শাশুড়ি মা বাচ্চা নিয়ে রয়েছে। শাশুড়ি মাকে আমি অত কিছু জানাতেও পারিনি সেই টাইমটায়, কেন কি শাশুড়ি মা এতটাই প্যানিক করে যাবেন তো বাচ্চাটার ওপরে এফেক্ট এসে যাবে। তখন বাচ্চা আমার সবে 8 মাস। আচ্ছা। এই সব জানুয়ারি মাসে ওর 1 বছর হলো সবে, তখন আমার বাচ্চার 8 মাস। ও বাবা বলতে, মা বলতে কি এখনো বোঝে না, ওর আইডিয়া নেই কি, কারণ ওকে ওই 8 মাস থেকে এটা দেখে আসতে হয়েছে ওর বাবা বাড়িতে ফিরছে না, আর ওর মা রোজ সকালবেলা কোথাও বেরোচ্ছে। ওর কাছে সেই আইডিয়াটাই নেই যে একটা লাইফ লিড করতে গেলে আমার মা বাবা দরকার, আমার মা বাবাটা সেই যে অ্যাডোর জায়গাটা সেটা হারিয়ে যাচ্ছে। একদম চেষ্টা করছি, কিন্তু একার পক্ষে তো ফুলফিল করা সম্ভব না, আমাকে আমার মানুষটাকে তাই লাগবে, একদম ফিরিয়ে নিয়ে আসতে হবে। তুমি প্লিজ মন খারাপ করো না। তো এইটাই হচ্ছে, মানে এই যে অক্টোবরের 12 তারিখ থেকে আমার এই যে জার্নিটা স্টার্ট হয়েছে, এখনও স্টিল কন্টিনিউ। একটার পর একটা ইনফেকশন। আমি মানুষটার মানে এখন না ছোটবেলা দেখতে পাচ্ছি, একটা ছোট বাচ্চা, 3 মাসের বাচ্চা যেরকম হয়, ঘাড় শক্ত নয়, বোঝে না, খালি তাকায়, আলো দেখে, সেই জিনিসটা আমি একটা বড় মানুষকে দেখছি, সেটা আমার জন্য অনেকটা ডিফিকাল্ট। হাসি খুশি একটা মানুষকে লাস্ট মানে কি বলবো, আমার কাছে না আধ ঘন্টার মধ্যে জীবনটা ওলট পালট হয়ে গেছিল সেদিনকার। আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে ওই মানুষটাকে লাস্ট আমার ওর সাথে ওইখানে বসে অন দ্য স্পট বসে লাস্ট কথা আমার হয়েছে, তখন তোকে খুব সেক্সি লাগছে, এটা প্লিজ বলো না, মানে চেও না। বলছে বাবা তুই আমাকে বলছিস, কেউ তো আমাকে, তুমি ওর প্রশংসা করছো। হ্যাঁ, লাস্ট ওকে যখন কথা হচ্ছে, ওকে পুরো রাজপুত্রের মতো লাগছিল সেই দিন। কালো একটা মানে কুর্তা পরেছে, পাজামা পরেছে, মানে সবার নজর ওর দিকে ছিল। বলে না যে নজর ইজ রিয়েল, আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমার খুব লাগছে যে নজর ইজ রিয়েল এবার, কারণ আমি ভাবিনি যে ওই দিনটা আমার কাছে লাস্ট হবে ওর ওই হাসি মুখটাকে।
আর আমি ওই হাসি মুখটা দেখবার জন্য এখন লড়ে যাচ্ছি, আমি ওই হাসি মুখটাই দেখতে চাই। তুমি এত কষ্ট বুকের মধ্যে জমা রেখে তুমি নিজে চোখে দেখেছো, তার হাসি মুখ দেখেছো, তার সাথে থেকেছো, সেই বন্ধুটির ওরকম খারাপ অবস্থা যখন দেখছো, ব্লিডিং হচ্ছে, তারপরেও তুমি যে হসপিটালে যাও সাজুগুজু করে প্রত্যেকটা ডে সেলিব্রেট করছো, এই শক্তিটা তুমি কিভাবে আনো নিজের মধ্যে? মানুষটা আমাকে না কোনোদিনও কাঁদতে বলেনি যে তুই কাঁদবি আমার জন্য, চোখে জল ফেলবি। আমি এখনো বুক ফুলে বলছি, হয়তো খুব রেয়ার এরকম পার্টনার পাওয়া যায় যে নিজের পার্টনারের চোখের জল মুছে নিজের গায়ে মুছে। ও আমার চোখের জল মুছে হাতে নিত, নিয়ে এরকমভাবে বলতো, আমার কোটি টাকা লস করে দিচ্ছিস কিন্তু তুই। ওই চোখের জল নিয়ে নিজের গায়ে মুছতো। আমি ওকে আমার কান্নাটাই দেখাতে পারবো না, আমার পক্ষে সম্ভবই না। যে মানুষটা আমার উপর ভরসা করে দিনের পর দিন নিঃশ্বাসটা নিচ্ছে, তার নিঃশ্বাসটা আমি এইভাবে কেড়ে নেবো, তার বিশ্বাসটা কেড়ে নেবো? সম্ভব নয় দিদি। আমি চাই সে সুস্থ হোক, আমি চাই সে এটা না ভাবুক যে আমি অসুস্থ, মেয়েটার তাহলে কী অবস্থা হয়েছে আমার জন্য। পারবো না সেটা দেখাতে। পাছে গিয়ে আমার বাচ্চাটাকেও আমাকে উত্তর দিতে হবে, মা তুমি এরকম কেন থাকছো, পাছে গিয়ে তাকেও আমাকে উত্তরটা দিতে হবে। সেই উত্তর দেওয়ার সাহসটা আমার নেই, তাই আমাকে নিজেকে সাজাতে হয়। আমি তাই সাজিয়ে রাখি, ভালো লাগে। আর যদি নিজেকে না সাজাই আমি হয়তো সেই জোরটাও পাবো না। বলে না মেয়েরা যেমন চুলও বাঁধে রাধেও, তেমনি বাইরের কাজও করতে পারে। অলরাউন্ডার। আমিও চেষ্টা করছি, আমি পুরোটা পারি না, আমিও তো রক্ত মাংসের মানুষ দিদি, পুরোটা পারছি না। আমার পক্ষেও সম্ভব না। হয়তো মানে এখন এখান থেকে তোমার কাছ থেকে গিয়ে বাড়ি গিয়ে নিজেকে বন্ধ করে কিছুক্ষণ বোঝাতেও হবে আমাকে যে কালকে আবার আর একটা দিন আছে, কালকের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো হ্যাঁ, এইভাবেই চলছে দিদি আমার লাইফটা। সার্বত্রিক কি কিছু সেন্স করতে পারে? কি বলছেন? হ্যাঁ, ডক্টর কি বলছেন, ডক্টররা তো সায়েন্টিফিক কথা বলেন, ঠিক আছে। ওনারা দেখবেন যে ওদের কথা মতো বা ওদের ট্রিটমেন্ট ওয়াইজ সে রিয়্যাক্ট করছে কি না। বাট আমাদের ইমোশন, আমাদের ফিলিংস তো সেটা বলবে না। আমি যখনই ওর কাছে যাই, আজকে নর্মাল ওর সাথে আমি তোমার কথা বলে এসেছি আজকে, মানে আমার একটা অভ্যেসই, আমার কিছুই হোক, নর্মাল একটা মশা কামড়ালো, আমি ওকে বাবার মশা কামড়েছে একটু প্যান প্যান করি ওর কাছে গিয়ে। তো ওকে বলেছি, জানিস এরকম শতরূপাদির একটা বান্ধবী রয়েছে, আমাকে পডকাস্টের জন্য ডেকেছে। আচ্ছা, লোকে তো বলে যে আমি তোকে নিয়ে মিথ্যা কথা বলছি, ব্যবসা করছি, আরও অনেক এরকম লোক রয়েছে, আমি সেজে গুজে ব্যবসা করছি, শুধু তোকে দেখাচ্ছি, আমার মানে তোকে রেখে শুধু দেখানোর জন্য তোকে এখানে রেখে আমি বাইরে অনেক বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছি। এরকমও আমার কথা শুনতে হচ্ছে তোমাকে? বাবা আমাকে 1 টাকা পাঠিয়ে ফোন করে বলছে তুমি আমার সাথে সারা রাত কথা বলো। এটা হচ্ছে ক্রাউড ফান্ডিং এর অবস্থা। তোমাকে ফোন করে বলছে সারা রাত কথা বলো আমার সাথে, আমি তো তোমাকে হেল্প করেছি, তোমাদের মতো মেয়ের তো হেল্প করা উচিত না? তোমাকে আমি হেল্প করেছি, তুমি কেন কথা বলবে না আমার সাথে? তুমি তার কিছু বলনি তাকে? আমি দিদি কি করে বুঝবো যে এরকমও মানুষের মেন্টালিটি হতে পারে? আমি তো ভিক্ষা চাইছি, লোকে তো আমাকে আঙ্গুল তুলে তুলে বলছে এই তো ভিক্ষা করছে। হ্যাঁ আমি মানছি আমি ভিক্ষা করছি, আমি শুধু প্রাণ বাঁচানোর জন্য ভিক্ষা করছি, প্রাণ মেরে ফেলার জন্য নয়। অনেকে আমাকে সাজেস্ট করছে এরকম, ওকে ইচ্ছা মৃত্যু, এই যে হরিশ রানার যে কিছুদিন আগে একটা ঘটনা হলো, হ্যাঁ, তো সেটাকে কেন্দ্র করে বলছে ও বাঁচবে না কোনোদিনও, ঠিক মানে যে যার মতো কমিটমেন্ট দিয়ে দিচ্ছে একটা, ঠিক হবে না, বাঁচবে না, ভালো কোনোদিনও হতে পারে না। আমার কথা হচ্ছে মিরাকেল ডে বাই ডে হয়, আমি সেটাতে বিশ্বাস করি, আমি ভগবানকে বিশ্বাস করি। যেদিন ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিন তো একটা মানুষ আমার পাশে এসে দাঁড়ায়নি, আমিও তখনও একা ছিলাম, এখনও আমি একা, তো আমি কেন লোকের কথা শুনবো? একদম। আমি ওই কারণে যেটা বলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কয়েকটা পার্সন আমাকে নিয়ে এত বিচ্ছিরি রকম ট্রোল করছে। অ্যানিভার্সারির আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তো সেইটাতে আমি দেখছি লোকে এরকমও বলছে যে বিদেশ থেকে 9 বছর পরে হাজব্যান্ড এসছে, আমি নাকি তার উপর এমন লাফিয়েছি তার মেরুদণ্ড ভেঙে গেছে, সে এখন হসপিটালে কোমায়। যে যেরকম পাচ্ছে সে সেরকম আমাকে নিয়ে নোংরামিতে নামিয়ে দিচ্ছে, আমার সাজা গোজা নিয়ে প্রশ্ন করছে। আচ্ছা দিদি তুমি আমাকে একটা কথা বলো, আমি তো এখনো আয়ুস্ত্রী, আমার স্মৃতি সিঁদুরটা এখনো জীবিত, আমি সাজবো না? একদম
আমার চোখে কাজল দিলে খুব লোকের গায়ে লাগে, লিপস্টিক পরলে খুব লোকের গায়ে লাগে, না আমার মানুষটা তো আমাকে ওটাতেই ভালোবাসে। তো আমি কে কি বললো, যে 10টা বাজে কথা বললো, আমি ভিক্ষা চাইছি, আমি তাদেরকে বলছি হ্যাঁ আমি ভিক্ষা করছি, আমি আমার সংসার, আমি আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি ভিক্ষা করছি। আর এই ভিক্ষাটা আমাকে করতে হবে, নইলে কেউ 1 গ্লাস জল এনে আমাকে জিজ্ঞাসা করবে না তুই সারাদিনে জল খেয়েছিস, ভাত খেয়েছিস, কেউ করবে না। আমার মা এই 1 বছর হতে চললো, অগস্ট মাসে হবে, মারা গেছেন। তার আচ্ছা, হ্যাঁ, তার 2 মাস পরেই আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টটা হয়। তো আমার পক্ষে সত্যি এইগুলো একটু মানে সামলিয়ে চলা, এগিয়ে চলাটা টাফ হয়ে যাচ্ছে। তো হ্যাঁ রয়েছে, এই দিনের শেষে গিয়ে বাড়িতে গিয়ে যে মাকে বলবো যে মা ভাল লাগছে না, তোমার জামাইটা বাড়িতে নেই, সেটা বলতে পারি না। আমার বাবা এতটাই একা হয়ে গেছে, আমাকে বাবাও কথা বলতো, প্রচুর কথা বলতো, মিশতো, এখন সেও যেন একদম চুপচাপ হয়ে গেছে। তার কথা বলতে ভাল লাগে না, খালি নাতি নিয়ে সারাদিন থাকবে, না বাইরে বাইরে, তার কথা বলতে ভাল লাগে না, মাকে মিস করে, খালি কথায় কথায় বলে বাবুটা আসুক, বাবুটা আসুক সব হবে, বাবুটা আসুক সব হবে। এই যে প্রত্যেকটা মানুষের আশা, নিজের সন্তান পাওয়া, আমিও তো একটা সন্তানের মা, আমি কি করে চাইবো অন্যর একটা সন্তান, অন্য একটা মায়ের সন্তানকে বলো চলে যা, মেরে ফেলি? হয় না দিদি এগুলো। আমি যদি করছি, যদি কেউ বলে যে হ্যাঁ আমি টাকার লোভে করছি, হ্যাঁ আমি টাকার লোভে করছি, আমার টাকার লোভটাও অনেক, টাকাটা প্রয়োজন, খুব প্রয়োজন আমার। আমি খালি দিনরাত ছুটে বেড়াচ্ছি, জমি জমা সোনা দানা সব কিছু বেচে দিনরাত খালি ছুটে বেড়াচ্ছি এই কারণে, যাতে আমি আমার পরিবারটাকে, আমার বাচ্চাটাকে ভালো ভবিষ্যৎ দিতে পারি, তার বাবাকে কাছে এনে দিতে পারি। ওই যে সুন্দরভাবে হেসে আমার জীবাসনা বলে ডাকতো, সেই রকম জীবাসনা বলে আবার ডাকুক, ছেলেটা শুনুক তার বাবার গলা, তার জন্য যে যে গান গাইতো আবার নতুন করে গাক, তার জন্য আমার লড়াই, আমার গোটা পরিবারের জন্য আমার লড়াই। আর সেখানে দাঁড়িয়ে শুধু আমি এখানে একা আছি দিদি, আর কেউ নেই, এইটাই বলার, আর কিছু না। তুমি এত এত খারাপ লাগা কষ্টের মধ্যে আছো, তারপরেও মানুষ এভাবে আঘাত করছে। কিছু মানুষ আছে যারা তোমাকে হেল্প করছে, কিছু না, প্রচুর মানুষ পেয়েছি আমি, আমি সত্যি কথা, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি এখনো পর্যন্ত যদি আমি পাই, তাদের পা ধরে আমি নমস্কার করব, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আজকের ডেটে দাঁড়িয়ে আমি একটা সাধারণ ঘরের মেয়ে, আমি কি ভাবতে পেরেছি যে লোকজন আমার পাশে এরকমভাবে দাঁড়াবে? কোনোদিনও ভাবিনি, কিন্তু যখন দাঁড়িয়েছে আমি জোরটাও তাদের থেকেই পেয়েছি। তারা আমাকে সাহস দিয়েছে যে তুমি লড়ে যাও, তুমি এগিয়ে যাও, আমরা আছি, কে কী বলছে আমরা দেখে নেব। তারাও করছে, প্রচুর করছে, তাদের জন্য আমি কি বলবো, আমি বোধহয় 7 জন্মও তাদের আমি এই ঋণ শোধ করতে পারবো না, কোনো দিনও পারবো না। স্পেশালি তোমার কাছে, তুমি যে আমাকে এতটা হাইলাইট করছো দিদি, না এই হাইলাইটটা হয়তো আমার দরকার ছিল, কিছু কিছু জায়গায় বলাটা দরকার, বলার প্রয়োজনটা আমার মনে হয়, কারণ সবাই তো ভালো চোখে জিনিসটা দেখছে না, লোকে আঙ্গুল তুলছে, লোকে ক্যামেরা বন্ধ হয়ে গেলে ভাবছে আমি পরে গিয়ে নোংরামি করছি। তো এই নোংরামির জায়গাটা আমার কাছে, আমার জায়গায় এসে একবার দাঁড়িয়ে দেখুক যে কোন নোংরামিটা আমি দাঁড়িয়েছি, কোন কাদাটা আমি। সবচেয়ে বড় কথা, একটা মেয়ের স্বামী তার পাশে একটা রাত যদি নাও থাকে, একটা রাতও যদি না থাকে, সেটাও কঠিন একটা মেয়ের জন্য। সেই জায়গায় মাসের পর মাস একটা মানুষ, সে তো কথাও বলতে পারছে না। ইভেন তোমার চারিদিক থেকে নেগেটিভ কমেন্ট, যে সে ফিরবে না, ইচ্ছা মৃত্যুর কথা পর্যন্ত বলে দিচ্ছে। সেই জায়গায় তুমি এত কিছু টলারেট করেও নিজে সাহস রেখে, ভালোবাসার উপর ভরসা করে আর সৃষ্টিকর্তার উপর ভরসা করে এগিয়ে চলেছো দিদি। তো এটা তো মানে এটা পজিটিভ জিনিস, এখানে হাইলাইট করার কিছু নেই। এটা মানে সোশ্যাল মিডিয়াতে এত নেগেটিভিটির মাঝখানে পজিটিভ জিনিস পজিটিভ ভাবে দেখা উচিত সবার। দরকার।
তো সেই কারণেই আজকে তোমার এখানে ডাকা। অন্যরকম ভাবে দেখছো, অন্যভাবে তুমি নিজেকে দিয়ে দেখছো যে হ্যাঁ আমি যদি এই মেয়েটার জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম। অবশ্যই তুমি নিজেকে দিয়ে দেখছো। এটা তো আমার মনে সবাই হয় ভাবছে প্রত্যেকটা না। মেয়ে বুঝতে পারবে যে স্বামী না থাকলে বিয়ের পর তার অবস্থাটা কতটা করুণ হয়, কতটা খারাপ হয়, কতটা কষ্টের হয়। স্বামীর হাত মাথার ও তো উপর আমার থেকে শুধু ওটাই বললাম না, শুধু তো আমার স্বামী নয়, আমার প্রিয় বন্ধু, সব থেকে আর কাছের সবচেয়ে বড় বন্ধু। কথা, সে খারাপ মানুষ ছিল না, খারাপ স্বামীও ছিল না, সে ছিল মানে প্রিয় মানুষ, বন্ধু মানুষ, ভালোবাসার মানুষ, একদম। যে সোমাকে কখনো কষ্ট দেয়নি। সোমার হাতে মানে সোমার চোখের জল হাতে করে নিয়ে নিজের গায়ে গায়ে মাখতো। মাখতো। এরকম বন্ধু পাওয়া, এরকম সঙ্গী পাওয়া সত্যি মানে ভাগ্যের ব্যাপার। এই জন্যই বোধহয় সময় এত শক্তি পাচ্ছে আর এরকম ভাবে লড়ে যাচ্ছে মানুষটাকে ফিরিয়ে আনার জন্য। ও আমার অক্সিজেন। আমি প্রত্যেক দিন যাই, এই দাদাকেই জিজ্ঞাসা করতে পারো, আমি প্রত্যেক দিন যাই এরকম মানে ঝিমিয়ে ঝিমিয়ে ভালো লাগছে, যখন আসি একদম এনার্জি নিয়ে, বাচ্চার কাছে যেতে হবে এনার্জি নিয়ে আসছি, আমি নিজের অক্সিজেন ফুলফিল করতে যাই। ওই অক্সিজেনটা আমার ডেইলি লাইফ, ওইটা যদি না থাকে তাহলে তো আমি মরেই গেলাম, কিছুই থাকবে না। সার্বত্রিকের সঙ্গে তোমার ভালো স্মৃতির কথা বলো একটু, মানে কষ্ট পাচ্ছ জানি, একটু ভালো স্মৃতির কথা শুনে মনটা একটু হ্যাপি হ্যাপি হোক সোমার। একটু মানে কিছু বলতে হবে, মানে কিরকম টাইপের জানতে চাইছো বা কিছু? খুব সুন্দর একটা স্মৃতির কথা বলতে পারো যে জানো এরকম একটা জায়গায় গেছি। প্রত্যেকটা দিনই সুন্দর, কোনটা আমি স্পেসিফিক্যালি বলবো তোমাকে, আমি বলো। সোমার সাথে সার্বত্রিকের প্রত্যেকটা দিনই সুন্দর ছিল, মানে এমন কোনো ট্রিপ যেটা মানে কি বলবো তোমার মনে রাখার মতো, যেটা তোমরা দুজন মিলে এটাও একসাথে আমি আলোচনা বলবো করে যে হা হা করে প্রচন্ড মানে হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ট্রিপই মনে রাখার মতো। যখন ধরো আমরা ট্রিপে বেরাই, আমি একটু মানে লেট করে যেতে একটু পছন্দ করি, একটু সেজে গুজে পরিপাটি হয়ে ওরকমভাবে যেতে পছন্দ করি। ও বলছে অন টাইম, মানে কোনোদিনও যে তাড়া দেবে বা এরকম কোনো ব্যাপার নেই। তো আমাদের একটা মানে নেসেসারি জিনিস আছে, কোথাও যাওয়ার সময় কোনো বড় ট্রিপে যদি আমরা গেলাম, সেইখানে যাওয়ার সময় আমরা ঝগড়া করতে করতে যাব, ঝগড়াটা শেষ হয় ঠিক ডেস্টিনেশনে গিয়ে, আবার যেদিন ব্যাক করবো সেদিন ঝগড়া করতে করতে ফিরবো, বাড়িতে এসে সেটা শেষ হবে। তো ওই যে হ্যাপি মেমোরি বা মানে মানুষটার ইনফ্লুয়েন্স বলো, মানুষের প্রভাব বলো আমার ওপর এতটাই বেশি যে আলাদা করে মেমোরির জায়গাতে আমি রাখতে পারবো। ও তো এখনো পর্যন্ত আমাকে হ্যাপিনেস দিচ্ছে। ও যখন আমি ওকে আই লাভ ইউ বলি, এখনো স্টিল নাও, এখনো যখন আমি ওকে আই লাভ ইউ বলি, ও জোরে নিঃশ্বাস নিয়ে চোখ পিটপিট করে বলে দেয় হ্যাঁ আই লাভ ইউ টু, এটা বুঝিয়ে দেয় আমাকে। হাউ সুইট। কিন্তু মানে ও বলছে না, মানে এখন সত্যি বলছি যে আমার মাথায় আসে না, আমি তোমাকে কিভাবে ওইটাকে এক্সপ্লেন করব। আচ্ছা ধরো সার্বত্রিক যখন কথা বলবে তখন তুমি প্রথমে তাকে কি বলবে? আমাকে মনে আছে? আমাকে চিনতে পারছিস? আচ্ছা, যখন বাচ্চা নিশ্চয়ই বাবাকে খোঁজে, মানে সে মানে মনে না থাকলেও তার কোথাও না কোথাও বাবার স্মৃতি তো আছে, বাচ্চাকে কিভাবে তোমরা সামলাও? সত্যি বলতে যখন ওর বাবার কথা মনে পড়ে তখন ওকে সামলানো সত্যিই যায় না, এতটাই ছোট আর ওর বাবার সাথে না একদম পিঠের ভেতর থেকে অ্যাটাচড। যখন কুম্ভতে গেছিল সার্বত্রিক, বাইক রাইডেই গেছিল কুম্ভ করতে, তখন আমার ছেলে পেটে, সরি ভুল বললাম, এটা কুম্ভ নয়, এটা হচ্ছে মেঘালয় যখন ট্রিপ গেছিলো তখন ছেলে আমার পেটে, 5 মাসের যখন আমার ছেলে পেটে, তখন ও মোটামুটি ওই ধরো রাত্রিবেলা 2-2-2:30 নাগাদ বেরিয়েছে। তো আমার কোনো মতে ইচ্ছা ছিল না যে ও যাক, এই টাইমটা আমাকে একা ফেলে ও যাক, কিন্তু ওই হয় না মায়ের টান, কামাখ্যা মা টেনেছে তো ওকে যেতেই হবে, এরকম ব্যাপার। কামাখ্যা মায়ের জন্য গেছে, ছেলের মেন ও বাচ্চার জন্যই গেছিল, তখন তো আর জানতাম না যে ছেলে হবে। তখনও ওর একটা মানে অ্যাক্সিডেন্ট হবে এরকম একটা সিচুয়েশন ছিল। সেই টাইমে আমার ছেলের টানে হয়তো, মানে আমার পেটে যে বাচ্চাটা তার টানে হয়তো ঠিকঠাকভাবে বাড়ি ফিরেছে। আচ্ছা, সেই তখন থেকে ওর যা বন্ডিং ওই পেটের বাচ্চার সাথে, ওর যা মানে সে ওখানে থেকে গেলে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হতো, হয়তো এর থেকেও খারাপ কিছু হতো আর চোখেও আমি দেখতে পেতাম না। আচ্ছা, ঠিক আছে, তো হয়তো আমার বাচ্চার কপালের জোর বলো বা আমার বাচ্চার টান বলো,
ওর জন্য ও ঠিকঠাক ফিরে এসছে। তারপর থেকে যেটা আমি দেখছি, ও পুরোপুরি ওর বাবার মতো। ও ফার্স্ট যে কথাটাও শিখেছে সেটাও পাপা, আমার ছেলে যে কথাটা শিখেছে সেটাও পাপা। ওকে এখনও বলি, তুই তো সার্বত্রিকের ছেলে, তোকে দিয়ে আসবো ওখানে। আমি যখন বলি পাপা, ব্যাস এইটুকুনি। পাপা বলতে ওর কাছে হয়তো আমি জানি না, কোনো অবজেক্ট হোক, কোনো মানুষ হোক, কি জিনিস পাপা আমি সত্যি জানি না, কিন্তু পাপাকে এখনো ভুলিনি। একটা 8 মাসের বাচ্চা, এই 8 মাস ধরে একটা ডিস্টেন্স, ঠিক আছে, ও এতদিনে পাপাকে ভুলে যাওয়ারই কথা, কিন্তু পাপাকে এক ছিটে ফোঁটা ভুলেনি। ভিডিও কলে যখন কথা বলা হয়, আমার ছেলের সাথে যখন ভিডিও কলে কথা বলাই, কনস্ট্যান্টলি চুমু খেয়ে যায় ওর পাপাকে। না পাপাকে, হ্যাঁ, কনস্ট্যান্টলি চুমু খেয়ে যায়, আর খালি বলতে থাকে পাপা আয়, পাপা আয়। আমি জানি ওর মধ্যে ওই বোধ শক্তিটা কোথা থেকে এসছে। ও জানে যে আমার পাপা কোথাও ফিল করছে, ও ওর পাপাকে খুব ফিল করে। ছোটবেলায় যখন 3-4 মাস বয়স, আমি সামলাতে পারছি না, গোটা রাত জেগে একবার শুধু ছেলেকে এরকম কোলে নিয়ে জীবাসনা, ওই সারা রাত যে হাঁটা শুরু করলো, যতক্ষণ ছেলে না ঘুমাবে বাবাও ঘুমাবে না। মানে মায়ের ভূমিকা পালন করেছিলি পুরোটাই আমাকে না, ওই মানে ও বলতো ছেলের প্রতি কোনো টান নেই, তোর তো ছেলের প্রতি কোনো টান নেই, ও তো আমার ছেলে। আমি হ্যাঁ, তুই তোর ছেলে নিয়ে থাক, আমার লাগবে না। আচ্ছা। আর হাব ভাব স্বভাব পুরো বাবা, একদম বাবা। তো মানে আমি যে আলাদা করে সার্বত্রিককে মিস করছি সেটা না, মিনিয়েচার সার্বত্রিক আমার ঘরে রয়েছে। বাড়িতে যাই এক সার্বত্রিককে ছেড়ে, ঘরে যাই আরেক সার্বত্রিকের কাছে। অসুবিধার জায়গাটা, ডিফারেন্সটা, ম্যাচুরিটিটা হয়তো আলাদা, ফিলিংস এক, বন্ধু, প্রিয় বন্ধু, একদম। এটাই। তোমার এই লড়াইয়ে, এই কয়েক মাসের লড়াইয়ে মানুষ সম্পর্কে কি ধারণা হয়েছে? পরিবার বলতে কিছু হয় না, পরিবারের কোনো বিকল্প নেই। না সেটা আর বলছি না, পরিবার বলতে কিছু হয় না, লড়তে হবে, তোমাকে একা লড়তে হবে। আচ্ছা। পরিবার বলতে আমি যেটা এখন পেয়েছি আমার কাছে, যদি সত্যি পরিবার হয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমার নিজের যদি কোনো আত্মীয় স্বজন, পারিবারিক কোনো ব্যাপার, হ্যাঁ, গুটি কয়েক মানুষ তো অবশ্যই পাশে থাকবে, পুরোটা তো আর শেষ হয়ে যায় না। বাট এক্সপেকটেশন যাদেরকে নিয়ে থাকে না, তারাই দেখছি পিছপা আগে হয়, সবার আগে তারাই পিছপা হয়। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এখন শুধু আমার দেখার সময়, আমার কিছু করা বা বলার সময় নয়। আমি জানি ভগবান আমাকে সেই সময়টাও দেবে, এই সময়টা পার করতে হবে, এই সময়টা আগে পার করতে হবে। আপনজন বলতে কিছু হয় না, গুটি কয়েকজনই থাকে। হ্যাঁ, আপনজন বলতে কিচ্ছু হয় না। তুমি যতক্ষণ তার হিসাবের খাতায় তাকে হিসাব দিচ্ছ, সে ততক্ষণ তোমার খোঁজ রাখবে। যেই না বললো যে না, ও আচ্ছা, এর হিসাব মিটে গেছে, তাহলে আর দরকার নেই, ছুঁড়ে ফেলে দিতে 1 সেকেন্ড সময় লাগবে না তাদের। এটাই আমার সাথেও হয়েছে। এরকমও হয়েছে কিছু কিছু মানুষ, আমার ফ্যামিলি মেম্বারের কথা বলছি, আমাদেরকে ছাড়া চলতো না, উঠতো বসতো আমাদেরকে নিয়ে। যেদিন থেকে শুনেছে যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, আজ অবধি, এখনো অবধি একটা ফোন অবধি করেনি যে কেমন আছে সে জানার জন্য। এটা কি টাকা পয়সা চাইবে এই ভয়ে? হতে পারে, হয়তো হতে পারে, বা অন্য কোনো কারণ, আমি জানি না। সব আত্মীয় স্বজনরা খোঁজ খবর নেয় কিংবা দেখতে না, আসে? সবাই নয়, আমি বলছি তো গুটি কয়েক, বাট যারা আছে তারা থাকবে সারা জীবন, থেকে যাবে। বাট যারা নেই তাদেরকে নিয়ে আমি আর পিছপা হব না, কোনোদিনও ফিরে তাকাবো না তাদের দিকে, এইটা আমি ভেবে নিয়েছি। আর পরিবার, আত্মীয় স্বজন, সব থেকে বড় কথা হচ্ছে যেখানটায় বিশ্বাস থাকে না দিদি, সেইখানটায় মানুষ অটোমেটিক্যালি তোমাকে কিছু দিতে চাইবে। আমি বিশ্বাস নিয়ে লড়াইটাতে এগিয়েছি, এই বিশ্বাসের জোরে কিন্তু মানুষ আমার সাথে আছে। আজকে যদি আমি হাতের উপর হাত রেখে বসে থাকতাম যে না, যা হচ্ছে হতে দাও, চলছে চলতে দাও, ছেড়ে দিই, দরকার নেই, সেটাতে তো আমাকে, মানুষটা তো ছেড়েই দিলাম, আমি নিজেকে বাঁচাতে পারতাম না, একদম নিজেকে বাঁচাতে পারতাম না। আর এখন তো মানুষ অনেক হিংস্র। সত্যি কথা দেখতে গেলে এখন যে কন্ডিশন, যে পরিস্থিতিতে আমি আছি, আমি তো ঝাড়া হাত পা, আমি বাইরে গিয়ে যা খুশি করতে পারি। হিংস্র মানুষের তো অভাব নেই, ছিঁড়ে খেতে পারে আমাকে। নিজেকে সামলানোটা তো নিজের ওপর, একদম, সেটা তো দুটো মানুষ আমাকে করে দেবে না। ওই কারণে আমি এটা ঠিক করে নিয়েছি
যাই হয়ে যাক না কেন, নেগেটিভটা নেগেটিভ, দূরে থাকো আমার থেকে, আমি সেই জায়গাটায় যাব না। তবে চলার পথে কখনো কোনো মানে ভীষণ এম্বারাসমেন্ট কোনো সিচুয়েশনের সম্মুখীন হয়েছে? হ্যাঁ, মানে লোকজন এখন দেখলে হুট করে, এই তুমি সার্বত্রিকের ওয়াইফ না, তোমার হাজবেন্ড এখন কেমন? আমি তো রেকর্ডার নই, আমি রোবট নই, বারবার আপডেট দিতে থাকবো মানুষকে। আমার মানে এই রকম ফিল হয় রোজ, রেগুলার। ডক্টর আমার মধ্যে কিছু একটা ক্যাসেট ভরে দিচ্ছে, সেটা আমাকে বারবার প্লে করতে হচ্ছে সবার সামনে। এইটা হয়ে গেছে আমার এখন ডেইলি লাইফ। আর একাই একাই, আর আর কেউ প্রেশারটা নেই? নিতে পারছি না। আর কেউ নেই বলতে, থাকার মতো আমার বাবা আছেন, আমার শ্বশুর মশাই শাশুড়ি আছে, কিন্তু আসল মূল লড়াইটা তো তোমাকে নিজেই করতে আমার হচ্ছে। করতে হচ্ছে। আর আমি ওদের এতটাই বয়স হয়েছে যে ওদের উপর প্রেশারটা আমি ফেলতে পারবো না কোনো রকমভাবে। একে আমি নিজে মা হারা, তো একজন সদ্য স্ত্রীহারা স্বামীর কী অবস্থা হতে পারে সেটা আমরা বুঝি। তা আবার বৃদ্ধা বয়স এখন, এই বৃদ্ধ বয়সে একা হয়ে যাওয়াটা, একা কাটানোটাও খুব টাফ হয়ে যায়। তাকে আলাদা করে চিন্তায় ফেলা, বা বয়স্ক দুটো অসুস্থ মানুষকে বাজে চিন্তা ঢুকিয়ে, যারা দিন রাত খালি ঠাকুরের সামনে কেঁদে যাচ্ছে যে আমার ছেলেটাকে ঘরে নিয়ে আয়, তাদেরকে মানে অযৌক্তিক চিন্তা দিয়ে আমি কোনো রকম কষ্ট দিতে চাইছি না। একদম। তাই যেটুকুনি পারছি আমি নিজে করছি দিদি, পুরোটাই নিজে করছি। তোমার সার্বত্রিক তোমার সাজগোজ পছন্দ করতো, হ্যাঁ। তুমি নিজেও পছন্দ করতে, তো এখন যখন সাজগোজ করো তখন ফ্যামিলির লোক কিভাবে অ্যাকসেপ্ট করে? মানে তারা কি বাঁকা চোখ কখনো দেখিয়েছে? না, সত্যি বলতে আমাকে, আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমি খুব লাকি, খুব লাকি। মানে ওরা আমাকে বৌমা কোনো দিনও বলেনি, আমার বাড়ির মেয়ে। মানে আমি যে সার্বত্রিক যেমন ওদের বাড়ির ছেলে, আমি ওদের বাড়ির মেয়ে। আমাকে আলাদা করে কোনো রকম জাস্টিফিকেশন ওদের দিতে হয় না। আমি কোথাও বেরোলে কোনো রকম কটূক্তি ওরা করে না আমাকে। যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে সমাজের কথা শুনে বুঝে আমাদের দুপা পিছনেও হতে হয়। এরকমও বহুবার হয়েছে দিদি, আমি হসপিটালে যাব, রেডি হচ্ছি, চোখ থেকে জল পড়ছে, কিন্তু চোখে আমি কাজল লাগছি, উপায় নেই আমার কাছে। আমাকে এই চোখে জল নিয়ে কাজল চোখে আমার লোকটার কাছে যেতে হবে। আমার যখন দরজা খুলে বেরোয় রুম থেকে, শাশুড়িমা বলে, আবার কাঁদছিলিস? আমি বললাম, না। কোথায় কাঁদছি? এই তো সেজে গুজে বেরোচ্ছি। আমাকে শেখাবি তুই? আমি তোর মা না? শাশুড়ি মা বলে। শাশুড়িমা। ওনার সাথে আমার শাশুড়ি বৌমা সম্পর্ক তো আমি জীবনে বলতে পারবো না। উনি অমায়িক একজন ভদ্রমহিলা। আমি আমার মায়ের পরে যদি সত্যি মায়ের স্থান দিয়ে থাকি, তাহলে ওনাকে মাথায় করে রাখার মতো ভদ্রমহিলা উনি আর আমার মাসি। এরা দুজন যদি না থাকতো আমার জীবনটা পুরো এলোপাতাড়ি ঝড়ের মতো চলে যেত। আমি পিলার হতে পারি, বাট আমাকে সামলানোর জন্য তো একটা তো কিছু লাগবে। একদম। সেই ঢাকানটা আমার শাশুড়ি মা, আমার বাবা, আমার মাসি। একদম। শ্বশুরমশাই খুব অসুস্থ, তো ওনাকে তাই আমি আরো বেশি প্রেশারটা দিতে চাই না। ফিজিক্যালি প্রেজেন্স না থাকলেও মেন্টালি মানে ইমোশনালি দরকার। সাপোর্টটা ভীষণ খুব জরুরি। দরকার। একদম। যখন আমি এখনো বাড়ি থেকে যখন বেরোই, আমার শাশুড়ি মা বলে দেয়, আজকেও যেমন না খেয়ে আমি সকাল সকাল তো বেরিয়ে যাই, সকাল সকাল হসপিটালে আসতে হয়, না খেয়ে আমি বেরিয়ে আসি। রোজ আমাকে একটাই কথা বলবে, বাড়ি থেকে বেরোচ্ছিস, একটা বিস্কুটও মুখে দিবি না? কিরকম তুই? দুটো ভাত খেয়ে যা, মুখের সামনের ভাতটা সরিয়ে রেখে দিলি। এইগুলো আজকালকার দিন আমি শাশুড়ি মা বলতে একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন সবার কাছে। একদম। আমার কাছে সেটা নয়। আমার কাছে খুব ভালো গসিপ করার মানুষ, সাংসারিক গল্প করার মানুষ, আড্ডা, ইয়ার্কি, ছ্যাবলামো, টুক করে গেলাম, জড়িয়ে ধরলাম, ও মামাম কি হয়েছে, কি দাবি, এই রকম। ওনার ব্যাপারে আমি যত বলবো ততটা মানে কম পড়ে যাবে ব্যাপারটা। না, আমি বাড়ির দিক থেকে কোনো রকম কটূক্তি, নেগলিজেন্সি এসব কিছু পাইনি। কারণ ওরা এই বিশ্বাসটা করে, ওরা যদি আমার উপর বিশ্বাস না করে, তাহলে আমি কাদের জন্য করব? ওরা এই বিশ্বাস করে ছেড়ে দিয়েছে যে মেয়েটা যেটা করছে আমার ছেলের জন্য করছে, ওকে ওর মতো থাকতে দেওয়া দরকার। আমাকে আমার মতো ছেড়ে দিয়েছে, আমাকে কোনো রকমভাবে কটূক্তি করে না। কটূক্তি অবশ্যই আমি শুনেছি যে আমি মেকআপ করে যাচ্ছি কেন,
আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে মানুষ কিছু কিছু মাইন্ডে মানে ফিক্সড করে রেখেছে যে পার্টিকুলার এই এই অকেশনের জন্য এই এই জায়গার জন্য এই এই ড্রেস আপ রয়েছে। ঠিক কোন নিয়মাবলীতে এই জিনিসগুলো লেখা রয়েছে আমি তো জানি না। তো আমি একটা স্লিভলেস ব্লাউজ পরে গেছিলাম, ওই কারণে আমাকে শুনতে হয়েছে আমি নাকি মেয়েদের অন্তর্বাস পরে গেছি। ঠিক আছে, তো মানুষের ধারণা হচ্ছে হসপিটালে যাব যখন বা কোনো অনুষ্ঠান বাড়িতে একরকম সেজে যেতে হয়, হসপিটালে যেতে গেলে একদম ছেঁড়া কষ্টকর ওরকম। কেন কেন? আমার মানুষটা আমাকে কষ্ট দেখতে চায়নি, আমার ফ্যামিলি আমাকে কষ্ট দেখলে তারা শেষ হয়ে যাবে। আমি তাদের কথা ভাববো না আপনাদের কথা ভাববো? আমার আমার ওইটুকুনি। আমি তো শুধুমাত্র দেখছি যে 5টা মুখ আমার সামনে ঘুরছে দিন রাত, ওই 5টা মুখের জন্য আমাকে বাঁচতে হচ্ছে, 5টা মুখের জন্য আমি দাঁড়িয়ে আছি। তাতে আমাকে যদি 10টা লোক দূর থেকে গালাগালিও করবে, আমি খালি ভাবো হ্যাঁ বাইরের কুকুররা তো চিল্লাবেই, তা বলে কি আমি চিল্লাবো? একদম, মানে সার্বত্রিক একা অসুস্থ, কিন্তু তার সাথে আরো অনেকগুলো জীবন জড়িয়ে আছে। একদম। আর এই পুরো এতগুলো জীবন এবং পুরো একটা পরিবারকে রক্ষা করার জন্য সোমা লড়ে যাচ্ছে, চলছে লড়াই চলছে। সোমার কাছে ভালোবাসার মানে কি? মানে আগে একরকম ছিল, এখন একরকম বদলে গেছে, নাকি একই রকম আছে? আমার কাছে ভালোবাসা মানে, ভালোবাসা তো এক্সপ্লেন করতে পারবো না আমি, এটাও তো বিশাল বড় একখানা এক্সপ্লেনেশন হয়ে যাবে। একদম। হ্যাঁ, তবে এটা বলবো প্রেমিক প্রেমিকার সম্পর্ক আলাদা হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা হয়, বন্ধুত্বের সম্পর্ক আলাদা হয়। 3টে জায়গায় 3 রকম জোনার রয়েছে। যখন সেই মানুষটা তোমাকে যেই রকমভাবে প্রয়োজন সেই রকমভাবে তুমি তোমাকে প্রেজেন্ট করলে সম্পর্কে কোনোদিনও দাগ আসবে না। সবগুলো মিক্স থাকে, প্রয়োজনে ক্যারেক্টারগুলো এক এক সময় ধারণ করে। একটা মেয়ে সব রকম ক্যারেক্টার তো পারে, তাকে মেয়েও হতে হয়, মাও হতে হয়, বউও হতে হয়, কোনো কোনো সময় বাচ্চাও হয়ে যায়। সেই বাচ্চার দিকটা দেখার জন্য তার স্বামী থাকে, তার লাইফ পার্টনার থাকে, বা তার মনের মানুষ থাকে। এবার সেই মনের মানুষ তোমাকে কী রকমভাবে চাইছে সেটা তো তোমাকে বুঝতে হবে, সেটা তো অন্য কেউ বলে দেবে না। এবার সম্পর্ক, ভালোবাসা, হ্যাঁ, তবে একটা জিনিস আমি বলবো, অদ্ভুত রকম এই জিনিসটা হয়েছে অ্যাক্সিডেন্টের পর থেকে। আমি যেন মানুষটার প্রতি না রোজ নতুন করে ভালোবাসায় পড়ছি। ওর চোখ, ওর ঠোঁট, নাক, মানে এভরিথিং। মানুষটাকে 2016-তে দেখেছিলাম, নতুন করে ভালোবেসেছিলাম, তখন তো প্রথম শুরু। বাট এই 10 বছর একটা মানুষের সাথে থাকার পরে আবার নতুন করে একটা চ্যাপ্টার শুরু, নতুন করে ভালোবাসা, এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন জীবনের শুরুয়াত। আর চাইছি যে এই জীবনটাই আবার নতুন করে আমাদের সেই পুরনো জায়গাটাকে ফিরিয়ে আনুক। প্রেম, ভালোবাসা, বিয়ে। আমি বারবার ওকে এটা বলে আসি, তুই যতবার আমাকে বিয়ে করতে চাইবি আমি ততবার বিয়ের পিড়িতে বসতে রাজি, যতবার তুই আমার স্মৃতিতে সিঁদুর দিবি ততবার আমি তোর হাতেই সিঁদুর নিতে রাজি। আমার আর কিচ্ছু লাগবে না, কিন্তু তোর হাতটা আমার লাগবে শক্ত করে ধরার জন্য। এটা আমার কাছে ভালোবাসা। একদম, মানে সোমা অসাধারণ একজন মানে ভালোবাসার মানুষ। তো সোমা লড়াই করছে, সোমার লড়াই চলছে, সার্বত্রিকও লড়াই করছে, সার্বত্রিক সাড়া দিচ্ছে ফিরে আসার জন্য। কিন্তু সার্বত্রিকের ইচ্ছে শক্তি, সোমার ভালোবাসার প্রতি বিশ্বাস, এই সবের সঙ্গে আপনার আমার সাহায্যও দরকার আমার মনে হয়। কিছু কিছু ক্ষেত্রে শুধু ভালোবাসা, ইচ্ছে শক্তি দিয়ে হয় না, সেখানে আপনার আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য ভীষণ প্রয়োজন, যেটা সোমা সবার কাছে চাইছে এখন। থ্যাংক ইউ। সোমা, মানে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। আর সোমার এই বিশ্বাস, সোমার ভালোবাসা ফিরে আসুক। আপনারও একটু সাহায্যের প্রয়োজন। আমরা আমাদের কমেন্ট সেকশনে পিন কমেন্টে দিয়ে দেবো সোমার অ্যাকাউন্ট ডিটেলস। আপনারা প্লিজ যতটুকু পারবেন সাহায্য করবেন, এটা আমার অনুরোধ, এটা আমার কথার পক্ষ থেকে অনুরোধ। আজকে এই পর্যন্তই। সোমা, তুমি বাড়ি ফেরো সাবধানে। সোমার এই লড়াই শুধু লড়াইয়ের গল্প নয়, সোমার এই লড়াই শেখায় যে ভালোবাসা শুধু একসাথে পথ চলার নাম নয়, ভালোবাসা অসম্পূর্ণতাকে গ্রহণ করার নামও ভালোবাসা। সোমা বারবার সেটা প্রমাণ করেছে। আর সোমার ভালোবাসা ফিরে আসুক,
এটুকুই চাই। আপনারাও প্রার্থনা করুন সোমার ভালোবাসা যাতে ফিরে আসে, সার্বত্রিক যাতে ফিরে আসে আবার আগের মতো করে। সোমার চোখের জল ধরার সেই মানুষটি, সোমার প্রচুর চোখের জল জমে আছে, এখনো প্রচুর কথা জমে আছে। কথা জমে আছে, সেগুলোর জন্যে সার্বত্রিক ফিরুক। আর এই সাক্ষাৎকারটি সার্বত্রিক ফিরে তার হাসি দিয়েই সব জবাব দিয়ে দেবে আমার মনে হয়। একদম। সোমা খুব ভালো থাকো আর বাচ্চাকে ভালো রেখো, ঠিক আছে? আর আবার দেখা হবে। সোমাকে ভালোবাসা জানাই, আমি ধন্যবাদ জানাবো না, সোমার জন্য অনেক অনেক ভালোবাসা। Thank you, দিদি। আর সোমার সাহস এরকম থাক, তুমি সাহসটা এভাবে টিকিয়ে রাখো, ভালোবাসার প্রতি বিশ্বাস এভাবেই রাখো, জয় তোমার হবে। ভালোবাসা বিশ্বাসেরই তো জিনিস। একদম। আজকে যদি ভালোবাসায় বিশ্বাস না থাকলো, তাহলে তো ওই যে যেটা বলছে যে আজ একদিন মানে সুস্থ স্বামীকে ছেড়ে মানুষ যখন চলে যাওয়ার জায়গা খুঁজছে, অপরচুনিটি খুঁজছে, তো সেখানে দাঁড়িয়ে যদি ভালোবাসার উপরেই বিশ্বাসটা না রইলো, তাহলে রইলোটা কি? একদম সম্পর্কে তাহলে রইলোটা কি? একদম। সোমা পজিটিভ মানুষ যেগুলো আছে তাদের উপর ভরসা করে এই বিশ্বাসকে আরো শক্ত করে একদম। ধরে আছে। আর সেই পজিটিভ মানুষগুলোকেই আবারও একবার বলছি, নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন, সোমার ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করবেন, সার্বত্রিক যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, তার বাচ্চাকে আবার কোলে নিয়ে আদর করতে পারে। যে বাচ্চাটি আজও অপেক্ষা করছে বাবা মা একসাথে ফিরবে, সে এখনো বাবা মাকে বুঝতে পারছে না যে তার ফ্যামিলি আছে, বাবা মা আছে, মা সকালে বেরিয়ে যাচ্ছে, বাবা এখনো ফেরেনি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কারো জীবনের সত্যি গল্প নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার কথায়। আপনিও চাইলে আসতে পারেন আমাদের আমার কথাতে। আমি সানায়া শুনবো আপনার কথা, আসুন কথা বলি।